গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা এই পাড়ায় এসেছি এবং এ পাড়ায় এসে আমাদের রাতের খাবারের বন্দোবস্তের জন্য আমরা ঝিরিতে গিয়েছিলাম। ঝিরিতে গিয়ে কিছু কাঁকড়া এবং মাছ ধরেছি এবং পরে সেগুলোকে এনে ভাজি করেছি, কাঁকড়া ভর্তা করে রাতে কোনো রকম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সো আজকে এই পর্বে আপনাদেরকে দেখাবো একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এই পাড়ার অ্যাক্টিভিটি, অর্থাৎ এই চংকুক পাড়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো এখানকার মৌ সম্প্রদায়ের জীবন জীবিকা, সংস্কৃতি, ঐতিহ্য এবং অন্যান্য অনেক কিছু। সকাল সকাল কারবারি দাদা বা এই পাড়ার প্রধান যিনি আছেন তিনি কিছু ফুল নিয়ে আসেন প্রকৃতি পূজা করতে। এটা মূলত তাদের আগের ধর্ম বা প্রকৃতি পূজার যে অংশ সেটারই অংশ তিনি আমাদেরকে দেখাচ্ছিলেন। যদিও তারা এখন নতুন একটি ধর্ম পালন করেন যেটাকে বলা হয় ক্রামা ধর্ম। ফুলগুলোকে সুন্দর করে এরকম কলা পাতায় এনে আস্তে আস্তে ভাসিয়ে দেওয়া হয় নদীর পানিতে এবং ফুলগুলো সেই নদীর পানিতে ভেসে যায়। আর এরপর পরই কারবারি দাদা সূর্যের দিকে তাকিয়ে তাদের মন্ত্র বা উপাসনা করে থাকেন। এটা মূলত তাদের খুবই প্রাচীন একটি পদ্ধতি। সকাল সকাল আমরা যাচ্ছি পাড়ার দিকে। এই পাড়াটা বেশ ভালোই উপরে, সো আমাদেরকে পাহাড় বেয়ে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। বেশ কিছুক্ষণ পাহাড় বেয়ে ওঠার পর আমরা একেবারে পৌঁছে যাই পাড়ায়। এই পাড়াটার নামই ওনারা মূলত বলে থাকেন চংকুক পাড়া। পাড়ায় আসতে প্রথমে দেখলাম মৌ সম্প্রদায়ের নারীরা এখানে ধান ভাঙছেন। জুমে চাষ করা নতুন ধান এসেছে এবং সেগুলোকে এখানে ভেঙে তাদের ট্রেডিশনাল স্টাইলে চাল বের করা হচ্ছে। মৌ সম্প্রদায়ের পরিবারের বেশিরভাগ কাজকর্মই করে এখানকার নারীরা। জুমে চাষাবাদ থেকে শুরু করে সন্তান দেখা, রান্নাবান্না করা, চাষাবাদ করা, তারপরে হচ্ছে সংসারে নানা কাজকর্ম সবকিছুই মূলত এখানকার নারীরা করে থাকেন। চাল বের করা শেষ এবং সেগুলো থেকে ধানের তুষটা আলাদা করে ফেলছেন, অর্থাৎ চালটাকে এবং তুষটাকে সম্পূর্ণ পৃথক করে রাখছেন। মৌ সম্প্রদায়ের নারীরা অনেক ধৈর্যশীল এবং শক্তিশালী হয়ে থাকে, আর এজন্য হয়তো তারা পরিবারের এবং পরিবারের বাইরের অনেক কাজকর্ম একবারে করতে পারেন। আমরা এবার একটু পাড়ার উপরের দিকে যাচ্ছি, পুরো পাড়াটা একটু ঘুরে দেখতে হবে। সো উপরের দিকে যাওয়াটা এখানে বেটার অপশন। মৌদের বাড়িঘরগুলো বেশিরভাগই টিন, বাঁশ, কাঠ এগুলো দিয়ে তৈরি হয় এবং প্রতিটি বাড়ির নিচে খোলা জায়গা থাকে যেখানে তারা কাঠ বা বিভিন্ন পশু পাখি পালন করে থাকে, অর্থাৎ মাটি থেকে মোটামুটি 2 থেকে 3 ফিট উঁচুতেই তারা ঘরগুলো নির্মাণ করে থাকেন। পাড়ায় ঢুকতেই দুজন বয়স্ক দাদার সাথে দেখা হয়। ওনারা দেখলাম সুন্দর তেঁতুল গাছের নিচে বসে আছেন, ভালোই লাগছিল। এরপর আমরা একটা ঘরে যাই। এ সময় আমাদের ডকুমেন্টারি পারপাসে কিছু ফটো সেশন করতে হয়, আর দিদিকে দিয়ে একটু পোজ দিয়ে আমরা সুন্দর করে কয়েকটা ছবি তুলছিলাম। এখানকার বাড়িঘরগুলোতে ইলেকট্রিসিটি তো নেই, বাট সোলার সিস্টেম আছে, তাও সব বাড়িতে না, কিছু বাড়িতে। এটা হচ্ছে পাড়ার একেবারে শেষ প্রান্ত, আর এখানকার যে মাঝের ঘরটা এটাই হচ্ছে কারবারি দাদার ঘর। এদিকে আমাদের আরেক দাদা তাদের বিশেষ বাঁশি নিয়ে চলে এসছেন। এই বাঁশিটাকে মূলত তারা বলে থাকেন প্লুম, যেটা বিশেষ কায়দায় মূলত বাজাতে হয়। প্লুম মূলত ওনারা বাজিয়ে থাকেন সন্ধ্যাবেলা বা কাজকর্ম শেষ করে সবাই যখন পুরুষরা একসাথে বসেন তখন প্লুম বাজিয়ে থাকেন। এটা বেশ ইন্টারেস্টিং একটা পর্ব, যেটা আমরা দেখাবো ভিডিওর একেবারে শেষের দিকে। এই সময় আরেক দিদিকে দেখতে পাই। দিদি সুন্দর একটা কানের দুল দিয়েছেন, সেই দুলের সাথে আবার সুন্দর করে গাছের পাতা জুড়ে দিয়েছেন, বেশ ভালো লাগছিল দেখতে। আসলে এই দুল মৌ সম্প্রদায় শুধু যে নারীরা পরেন তেমন না, পুরুষ এবং নারী মৌ সম্প্রদায়ের সবাই কানে দুল পরে থাকেন এবং এক এক দুলের আকার এবং ধরন এক এক রকম হয়ে থাকে। কোনোটা খুব ছোট, কোনোটা খুব বড়, এরকম। এবং এ কারণেই তাদের কানের ফুটোগুলো অনেক বড় করে করতে হয়।
সবাই চলে আসি নাস্তা করার জন্য কারবারি দাতার ঘরেই। নাস্তা হিসেবে ছিল ভাত এবং তরকারি। ভাতগুলোকে এরকম সুন্দর করে কলা পাতায় মুড়িয়ে রাখা হয়। আর তরকারি হিসেবে ছিল সবজি, মুরগি এবং কাঁকড়া। খুব ইন্টারেস্টিং লাগছিল তাদের এখানে বাচ্চা ঘুমানোর পদ্ধতিটা। দুপাশে দুটো দড়ি দিয়ে একটা চাদরকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেখানে তিনি তার বাচ্চাকে শুইয়ে দিয়েছেন এবং আস্তে আস্তে বাচ্চাকে দোল দিতে দিতে তিনি একটা গান শোনাচ্ছিলেন এবং দেখলাম যে বাচ্চা সুন্দর করে ঘুমিয়ে যাচ্ছিল। বাচ্চা ঘুমায়নি, বাট হিসু করে দিছে। চাদর বেয়ে হিসু নিচে পড়ে যাচ্ছিল, বাট তারপরেও দিদি খুব একটা কেয়ার করছিলেন না। বাচ্চা হয়তো দ্রুত ঘুমিয়ে যাবে এটাই আশা। আমরা নাস্তা করেছি, কারবারি দাদার ঘর থেকে বের হয়ে যাচ্ছি। উঁচু ঘর, সো আস্তে আস্তে নিচে নামতে হচ্ছিল। ঘরের পাশেই খুবই ইন্টারেস্টিং এবং ট্রেডিশনাল একটা যন্ত্র দেখতে পারি, যেটাকে বলা হয়ে থাকে ঢেকি। ঢেকি আসলে খুব একটা বেশি দেখা যায় না। আমি অনেকদিন পরে এই চঙ্ককপাড়ায় এসে ঢেকির দেখা পেলাম। এপাশে মুরগি দেখলাম বাচ্চা দেওয়ার জন্য ডিমে তা দিচ্ছে। সুন্দর করে উপরে মুরগিটাকে একটা খাঁচার মধ্যে ঝুলিয়ে দেওয়া। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে পাহাড়ি কদু বা পাহাড়ি লাউ যেটাকে বলা হয়। আমি একটু পরে সেই পাত্রটা আপনাদেরকে দেখাবো। মূলত এই কদুগুলো হয়ে থাকে পাহাড়ি জুমের মধ্যে এবং এটার ভেতরে যে বীজ বা শ্বাসের মতো অংশ থাকে সেটাকে তারা একটা পদ্ধতিতে বের করে ফেলেন এবং সেটাকে এরপরে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পরে তারা চুলার উপরে রেখে দেন। এরপরে ফাইনালি রেডি হয়ে গেলে তা দিয়ে পানি পান করা হয়। পাড়ার স্কুলে সুন্দর একটা বিড়াল আমার ফ্রেন্ড হয় এবং আমি যতবারই স্কুলের কাছাকাছি আসি সে দৌড়ে আমার কাছাকাছি চলে আসে। বিড়ালের প্রতি আমি বরাবরই অবসেসড, সো তাকে নিয়ে সময় কাটাতে আমি কোনোভাবেই ভুলি না। এই যে একটু আগে আপনাদেরকে যে কদুর কথা বলছিলাম, যেটা তারা রান্নাঘরে রেখে দেয় চুলার উপরে, এই সেই কদু যেটাকে তারা সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে এবং এটা মোটামুটি পানি খাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, এখন কথা হচ্ছে তারা এরকম চুলার উপরেই কেন লাউগুলোকে রাখে বা কদুগুলোকে রাখে? বিষয়টা হচ্ছে চুলা যখন জ্বালানো হয় তখন এটার ভেতর থেকে যে গরম ভাবটা বের হয় বা গরম তাপটা বের হয়, সেই তাপটা গিয়ে সেই কদুর ভিতরে যায় এবং এটার ভেতরে যে ময়লা জীবাণু আছে সেগুলো পরিষ্কার হয়। এই কারণে তারা চুলার উপরে রেখে দেয় এবং একটা নির্দিষ্ট সময়, যেমন ধরুন 1 সপ্তাহ পানি পান করার পরে সেই কদুটাকে তারা চুলার উপরে রেখে দেয় এবং আবার অন্যান্য যে কদুগুলো 1 সপ্তাহ রাখা হয়েছে সেগুলোকে তারা ইউজ করেন পানি পান করার জন্য। এতে করে যেটা হয়, ভেতরে যে জীবাণু সেগুলো মারা যায় এবং নতুন করে পানি খাওয়ার জন্য সেটা প্রস্তুত হয়। দিদি চলে এসছেন রান্নাবান্না করার জন্য। আমাদের দুপুরে রান্না হবে এখানেই। তিনি মূলত সকাল থেকে জুমে কাজ করেছেন, এখন আমাদের রান্নাবান্নার জন্য চলে এসছেন। এখন আমাদের দুপুরে রান্নাবান্নাটা করে তারপরে আবার কাজে চলে যাবেন। আসলে মৌ সম্প্রদায়ের নারীদের জীবনটাই এমন, সবকিছুই ব্যালেন্স করে তাদেরকে চলতে হয়। দুপুরের খাবারের আইটেমের মধ্যে ছিল সাদা ভাত, সকালে একটু রেখে দেওয়া মুরগির মাংস, একটা সবজি আর লবণ দিয়ে সেদ্ধ করা শুধুমাত্র আলু। এখানে খুব সম্ভবত নাপ্পি দেওয়া হয়েছিল, যার কারণে আমরা আলুটাও খেতে পারিনি, সবজিটাও খেতে পারিনি। এই যে মাংসটা সকালে রেখে দেওয়া যে অল্প একটু মুরগির মাংস, এটাতে নাপ্পি দেওয়া ছিল না, সো আমরা ওটাই অল্প অল্প করে ভাগ করে খেয়েছিলাম। এবার আসি এই পাড়ার শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলতে। এখানে শিক্ষা ব্যবস্থা বলতে একমাত্র একটা প্রাথমিক বিদ্যালয় আছে, যেটার নাম হচ্ছে পাউমুং থাকলা। সো এখানেই মূলত বাচ্চারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করে থাকে। সকাল সকাল বাচ্চাদের শুরু হয় জাতীয় সঙ্গীত এবং শপথ গ্রহণের পর্ব। বাচ্চারা সবাই একসাথে স্কুলের যে উঠানটা আছে বা মাঠ আছে সেই মাঠে একত্রিত হয় এবং জাতীয় সঙ্গীত গায়ে শপথ গ্রহণ করে থাকে। এরপরে সবাই সুন্দর করে সারিবদ্ধভাবে চলে যায় ক্লাস করার জন্যে। ক্লাসের শুরুতেই প্রথমে তারা যেটা করে থাকে তাদের উপাসনা করে থাকে। যেহেতু তারা একটা নতুন ধর্মের অনুসারী অর্থাৎ ক্রামা ধর্মের অনুসারী,
সেই ধর্মেরই তারা একটা মন্ত্র বা উপাসনা এখানে করে থাকেন। আমি, রনি শারাফাত ভাই, রবিউল, আমরা বেশ খানিকক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের উপাসনা শুনছিলাম। বেশ ভালো মনোযোগ দিয়ে তারা উপাসনা করে এবং শুনতেও ভালো লাগছিল। এরপরে দেখার চেষ্টা করলাম তাদের পড়াশোনার সিস্টেমটা বা তারা কী ধরনের পড়াশোনা করে থাকে। যেটা দেখলাম সেখানে তারা বাংলা, ইংলিশ এবং তাদের যে ভাষা আছে সবগুলোই এখানে চর্চা করে থাকে। তো এই ব্যাপারটা দেখে আমার বেশ ভালো লেগেছে। ছোট ছোট বাচ্চা সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে এখানে লেখাপড়া করছে। কি যে দারুণ লাগছিল ব্যাপারটা। শিক্ষা ব্যবস্থা এই জায়গাটা খুবই কষ্টের, আপনারা বুঝতেই পারছেন, এরকম দুর্গম একটা জায়গায়। এবং মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন এই স্কুলের একজন শিক্ষক। স্কুলে কোনো চেয়ার টেবিল নেই, গতানুগতিক পাড়ার যে ঘরগুলো হয় একটু উঁচু করে বানানো, সেরকম মজবুত করে উঁচু করে বানানো হয়েছে। আসলে এই জায়গাটায় সেরকম হয়তো ফান্ডিং বা সহায়তা আসেনি, যার কারণে স্কুলটাও খুব ভালোভাবে প্রপারলি তৈরি করা হয়নি। বাট যতটুকু পসিবল তারা এখানে নির্মাণ করেছে এবং সেইভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। এবং স্কুলটা কয়েকটা রুম বা ভাগে ভাগ করা, এক এক জায়গায় এক এক শ্রেণীর ক্লাস নেওয়া হয়। Good morning, guys. এবং খাবার পানির জন্য এই স্কুলের মাঠেই রয়েছে একটা টিউবওয়েল। সেই টিউবওয়েলের পানি তারা সংগ্রহ করে থাকেন খাবার পানি হিসেবে ব্যবহার করার জন্য। যেহেতু আগেই দেখিয়েছিলাম এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, পুরোপুরি তাদেরকে নির্ভর করতে হয় সোলারের উপরে। সো যেসব ঘরে সোলার নেই তাদেরকে নির্ভর করতে হয় এরকম ছোট ছোট কুপি বা বাতির উপরে। সেই বাতির আলোতে এখানকার বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, ঘরের নারীরা বাচ্চাকে ঘুম পাড়ান, অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম করে থাকেন। দুপুরে আমি তার ঘুম দেখে যেতে পারিনি, বাট এখন এসে দেখছি খুব সুন্দর করে সে ঘুমাচ্ছে। দিদি দেখলাম এখানে দুপুরের মতো করে সুন্দর করে গান গাচ্ছিলেন বা তাদের যে ছড়া সেটা শোনাচ্ছিলেন বাচ্চাকে, এবং বাচ্চাও খুব আরামে ঘুমাচ্ছিল। কি সুন্দর বাচ্চাটা, একেবারে চাঁদের মতো চেহারা, দেখতে একেবারে রাজপুত্রের মতো লাগতেছিল। সব ঘরে যে বাচ্চা দেখাশোনা হয় এমনটা না, কিছু ঘরে চলে এরকম তাঁতের কাজ। ঘরের একেবারে ছোট মেয়ে থেকে শুরু করে বয়স্ক সবাই এই ধরনের কাজ করে থাকেন। যেমন এই ঘরে এখন চলছে একটা চাদরের কাজ। জুম চাষ করার পরে যে তুলা তারা পেয়ে থাকেন এবং সেই সুতা দিয়ে তারা বিভিন্ন শাল বা কাপড় বানিয়ে থাকেন। ভালো এক্সপার্ট না। কাজটা আসলে আপনার কাছে দেখতে যতটা সহজ ঠিক ততটাও না। এখানে অনেক সূক্ষ্মতার বিষয় থাকে, অনেক সূক্ষ্ম জিনিস এখানে ধরে ধরে মেলাতে হয়, অনেক হিসাব আছে। 2 ঘর 4 ঘর এরকম কিছু হিসাব তারা মেনটেন করে এবং সেগুলো দিয়ে তারা সুন্দর করে কাপড় বুনে থাকে। আমি মোটামুটি অবাকই হচ্ছিলাম, কেননা এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর নিখুঁত কাজ করতে পারে আর এত কোয়ালিটিফুল কাজ করতে পারে, আসলে অবাক করার মতোই ব্যাপার। নারীরা ব্যস্ত থাকেন ঘরের এরকম বিভিন্ন কাজে, তবে পুরুষরা একত্রিত হন তাদের প্লুং বাজানো নিয়ে। প্লুং হচ্ছে মোর সম্প্রদায়ের একেবারে ঐতিহ্যবাহী একটা বাদ্যযন্ত্র, যেটা শুধুমাত্র বাঁশ দিয়ে বানানো হয়। এই বাঁশগুলো মূলত সংগ্রহ করা হয়ে থাকে পাহাড় থেকে। পাহাড়ে বিভিন্ন রকমের বাঁশের চাষাবাদ তারা করে থাকেন এবং সেই বাঁশের গোড়া আগা বিভিন্ন জায়গাকে কাজে লাগিয়ে তারা এই প্লুং বা বাদ্যযন্ত্র বানিয়ে থাকেন।
এবং তারা এটাই বাজিয়ে থাকেন সবাই একত্রিত হয়ে। আমি নিজেও একটু চেষ্টা করছিলাম বাজিয়ে দেখার জন্য। অ্যালার্ম দিয়ে বসে গল্প করে ভালো মজা করে কষ্ট কম শান্তি বেশি কারবারি দাদা এই প্লুংয়ের ইতিহাস নিয়ে আমাদেরকে একটু বোঝাচ্ছিলেন যে তারা এখানে কিভাবে এলেন, এই প্লুংটা তাদের কিভাবে প্রচলন হলো, এই প্লুংটা কিভাবে বাজানো শুরু হলো, এই সব কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। 一个松南麦像我当时以为没，然后开一个来还搞木的，要去搞木。那他家呢，出来了没有没？然后就出来背没上新娘也带来，出来背下多没，龙来着弄顶，มีปรุงพอเลยไม่ได้บัดทอกนะ স্বভাবতই আমরা তাদের ভাষা বুঝি না, বাট যতটুকু পারা যায় আমরা বোঝার চেষ্টা করছিলাম যে এই জিনিসটা কিভাবে এলো তাদের মাঝে। আসলে শুধুমাত্র যে আমি শুনছিলাম, রনি ভাই শুনছিল এমন না, আশেপাশে যারা ছিলেন সবাই মোটামুটি বেশ সম্মান জানিয়ে দাদার এই কথাগুলো শুনছিলেন। en ang to chung mi mo ni mi to ma ti plung pho man na plung ko mi ga lo po la atun yung teo yung gum ka ru cha du kwan ko wa jam teo gum ka cha du kim kam ru i ka bok bok sam pot i ka আমি এর মাঝে কারবারি দাদার সাথে একটু গল্প জুড়িয়ে দিই, কেননা উনি আসলে শুদ্ধ বাংলা না বুঝলেও চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা সেটা তিনি বোঝেন, এবং আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, সো এই ভাষাটা আমার জন্য খুবই কনভিনিয়েন্ট, এবং সেইভাবেই দাদার সাথে কনভারসেশন করছিলাম। ঠান্ডা কিরকম পড়বো মনে হয়? আগের তো বেশি ঠান্ডা পড়বো না কম পড়বো? এখন তো একটা গরম আছে। আচ্ছা, বড় বড় বাস আসিলাম, এখন তো দেখেন নাই বড় বড় গাত নাই, এখন তো বেশি খারে ফেলাই, এখন এখন গরম বেশি পড়ে। গরমের সময় কি হয়? আগে মনে করেন ছোটবেলায় যে গরম দেখছিলেন এই সময়, এখন গরম কি অবস্থা? এখন গরম বেশি। এবং সবশেষে প্লুং শোনার পর্ব। বাচ্চা থেকে শুরু করে জোয়ান বয়স্ক সবাই এক একজন এক এক ধরনের প্লুং নিয়ে বসেছেন, কোনো প্লুং ছোট, কোনো প্লুং দেখতে অনেক বড়। সো শুনতেও আসলে খুব ভালো লাগছিল ব্যাপারটা। আর এভাবেই কেটে যায় পুরো পাড়ার রাত। আস্তে আস্তে অন্ধকার নেমে আসে, পাড়ার মানুষজন ঘুমিয়ে যায়, পুরো পাড়ায় নেমে আসে নিস্তব্ধতা। এই ছিল মোটামুটি চঙ্কক পাড়া, তাদের ইতিহাস, ঐতিহ্য এবং তাদের সংস্কৃতি যতটুকু পারা যায় আমি আপনাদের সাথে তুলে ধরেছি। এই পর্বটা কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলবেন না। নেক্সট পর্বে আমরা বান্দরবনের আরেকটা পাড়ায় যাওয়ার চেষ্টা করব এবং সেটা তুলে ধরবো আপনাদের সাথে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।